তুই তো বুঝিস একটা মেয়ে হিসেবে আমার একটা চাওয়া পাওয়া আছে। তোর ভাই সে কবে থেকে বিদেশে পড়ে আছে দেখ, তোর তো মোবাইল কিনতে টাকার দরকার, আমি দেব, শুধু আমি যা বলি সেটা কর আমার সাথে। তুমি কি করতে চাইছো সেটা তো বলবা। আর তুমি আমার কাছে আসছো কেন, গায়ে হাত দিচ্ছ কেন? তুই বুঝতে পারছিস না আমি কি চাই? তোর আদর চাই আমি, প্লিজ আমাকে একটু আদর কর। আমি কয়েক বছর যাবৎ শারীরিক ক্ষুধার্ত, কিন্তু ভাবি এসব করা কি ঠিক হবে? তাছাড়া কেউ যদি জানতে পারে তখন কি হবে? জানবে না একদম, আমি তো কাউকে বলবো না। তুই আবার বলে দিস না তাহলে সমস্যা নেই। ভাবি ডার্লিং, আসো, কাছে আসো, আজ তোমাকে তোমার মনের মতো আদর করব। আমিও তো চাই আমাকে কেউ আমার মনের মতো আদর করুক। দেরি করছিস কেন? শুরু করে দে। আমার আর ধৈর্য মানছে না। নীরব, তোমার শাড়ি খোলো। ভাবি, আমার শাড়ি আমি কেন খুলব? তুই খুলে নে, তাহলে আমার মজা আরেকটু বেশি লাগবে। আমি মোনাবে শরীর থেকে একটা একটা করে কাপড় খুলতে লাগলাম, এরপর তাকে মিস করে ভরিয়ে দিলাম সমস্ত শরীর। এ শালা চুম্মা চারটি রাখ আর ঢুকা। ভাবি, এমন করছো কেন? আগে একটু আদর তো করতে দাও, আগে ঢুকিয়ে তারপর চুমু দে ওকে। ভাবি, তুমি যেভাবে বলবে ঠিক সেইভাবেই হবে। এরপর আমি আমার আসল কাজটা করা শুরু করে দিলাম। এই শালা জোরে দে, এত আস্তে করলে আমার হয়? জোরে কর। ভাবি, এটাই আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো সমস্ত করি নাই, তাই মনে হচ্ছে বেশি সময় পারবো না। কেন, তোর কোনো গার্লফ্রেন্ড নাই? না ভাবি, আমার গার্লফ্রেন্ড নেই। ও আচ্ছা, সমস্যা নেই, প্রথমবার তো তাই তোকে ছাড় দিলাম, কিন্তু এরপরের এবার ঠিকঠাক মতো যদি না পারিস তাহলে তোর যন্ত্র কিন্তু আমি কেটে নিব। অকেজ যন্ত্র রেখে লাভ কি? ভাবি, তুমি তো হেব্বি ডেঞ্জারাস আছো, আমার মেশিন কেটে ফেললে বিয়ে করব কি করে? চিন্তা করো না, প্রথমবার পারিনি তো কি হয়েছে, দ্বিতীয়বার ঠিকই পারব। সত্যি তো পাক্কা পারবো আমি। ভাবি, আর পারছি না আমি, শেষ হয়েছে, বুঝেছি তোমার দম কতটা। শালার ঢের্স একটা। আরে ভাবি, রাগ করো না, আবার হবে বললাম তো। এত ধৈর্যহারা হলে চলে? ভাবি, এরপর যদি তোমাকে আমি খুশি করতে পারি তাহলে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, দিবি আমাকে? আগে তো খুশি কর, তারপর ভেবে দেখ দিব কিনা দিব ওকে। দ্বিতীয়বার করার পর ভাবি মনে হচ্ছে হেব্বি খুশি। যাক, অবশেষে ভাবিকে খুশি করতে পারলাম। এবার ভাবির কাছ থেকে আমার কাঙ্ক্ষিত জিনিসটা চাইতে হবে। ভাবি, আমাকে একটা বাইক কিনে দিবে? তোমাকে তো ভাইজা প্রতি মাসে অনেক অনেক টাকা পাঠায়, তোর বাইক লাগবে তো অনেক দিন যাবৎ একটা বাইকের শখ। বাবাকে অনেকবার আর বলেছি, কিন্তু বাবা কিনে দেয়। তুই চিন্তা করিস না, আমি তোর ভাইয়াকে বললে সে না করবে না। ভাবি, তুমি খুব ভালো বলে ভাবিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হয়েছে, আর জড়িয়ে ধরতে হবে না। এবার তুই আমার রুম থেকে যা, তোর বাবা মা টের পেলে খবর আছে। ওকে ভাবি ডার্লিং, বের হয়ে গেলাম ভাবির রুম থেকে। আমি হলাম নীরব আহমেদ, অনার্স তৃতীয়, বসে পড়ি। আমাদের পরিবার মধ্যবিত্ত পরিবার, তবে এখন আমাদের পরিবার অনেকটা সচ্ছল। আমাদের বড় ভাইজা বিদেশে যাওয়ার পর তাদের ঘরে একটা মেয়ে সন্তানা আছে। নিজের রুমে এসে যাওয়ার শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তার টেবিলে। ভাবি, খেতে দাও, ভার্সিটিতে যাব একটু পর। ভাবি আমাকে খেতে দিল। ভাবি, ভাইয়ের সাথে কথা হয়েছিল সে ব্যাপারে? নীরব, কোনো ব্যাপারে কথা বলবে বৌমা? বাবা, নীরব একটা বাইকের কথা বলছিল, ও আমাকে বলেছে ভাবি একটা বাইক কিনে দাও। আমি বলেছে ওর ভাইয়ের সাথে কথা বলবো, তাই আর কি না বৌমা? তুমি নীরবকে বাইক কিনে দিবে না? বাবা, ও ছোট মানুষ, একটা বাইকই তো চেয়েছে। কিন্তু বৌমা, বাবা আপনি আর না করবেন না, একটা বাইক কিনে দিলে খুব একটা ক্ষতি হবে না। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। কিছুদিনের মধ্যে ভাবি আমাকে একটা বাইক কিনে দিল। ওদিকে আমার আর ভাবির মাঝে রোমান্স চলতে থাকে। ভাবির সাথে এমন একটা সম্পর্ক হওয়ার পর থেকে ভাবির কাছে যা চাই সেটাই দেয় সে। ভালোই চলছে আমাদের দিনগুলো, ভাবিও খুশি আর আমার সব চাহিদা পূরণ হচ্ছে। আজকে আবার ভাবির রুমে আসলাম। এনেছিস? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। বাবু কখন ঘুমাইছে? বেশ কিছু সময় হলো, আয় আর শুরু কর। আজ এত তারা কিসের? কাল তো শুক্রবার, আমার ভার্সিটিও নেই। তোমাকে আদর করে গিয়ে ঘুমাবো, সকালে একটু বেশি ঘুমালে ক্ষতি হবে না। তুই ঘুমিয়ে থাক, পারবি? আমি তো আর পারব না, আমাকে এ বাড়ির সমস্ত কাজ করতে হবে। ঠিক আছে ভাবি, কাজে আসো। এরপর ভাবির সাথে রোমান্স করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আজ শুক্রবার, জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যেতে হবে। অজু করে নতুন পাজামা পাঞ্জায় পরে শরীরে খুশবু লাগে মসজিদে চলে আসলাম। আসার পর ইমাম সাহেব আর জিনা সম্পর্কে বয়ান দিচ্ছে। হুজুরের বয়ান শুনে চোখ দিয়ে পানি পড়া শুরু করল। জিনা জঘন্যতম পাপ, জিনাকারীকে আল্লাহ পছন্দ করেন না। জিনাকারীর জন্য আল্লাহ দুনিয়াতে শাস্তির বিধান রেখেছে। নামাজ শেষ করে আমি ইমাম সাহেবের পাশে বসে পড়লাম। তাকে জিজ্ঞেস করলাম, হুজুর, জিনাকারীকে কি আল্লাহ কখনো মাফ করবে না? জিনা শাস্তির বিধান তো আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। জিনাকারীর শাস্তি দুই ধরনের, বিবাহিতদের জন্য একরকম আর অবিবাহিতদের জন্য আরেক রকম। বিবাহিতদের শাস্তির বিধান হল পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, আর অবিবাহিতদের শাস্তি হল একটি বেত্রাঘাত করা। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি সে বান্দাকে মাফ করবে না? সেটা মহান আল্লাহই বলতে পারেন, তবে মন থেকে তওবা করে পথ থেকে ফিরে আসলে হয়তো মাফ করতেও পারে। মনের মাঝে অনুশোচনা আগুন জ্বলছে, কি করে এত বড় পাপে নিজেকে জড়ালাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে তো? এইসব ভাবতে ভাবতে চলে আসলাম
বাসায় আজ আর সারাদিনে ভাবির সাথে কথা হয়নি। রাতের বেলা ভাবি ফোন করে তার রুমে ডাকছে। এবার ভাবিকে বুঝাতে হবে সমস্ত করা পাপ। ভাবির রুমে এসে পাশে বসে ভাবিকে ইমাম সাহেবের বলা সব কথাগুলো বললাম। আমার কথা শুনে ভাবি কাঁদতে শুরু করল আর বল, এত বড় একটা পাপের কাজ করেছি, আল্লাহ কি আমাদের ক্ষমা করবে? হ্যাঁ ভাবি করবে, আমরা না জেনে করেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আর কখনো এমন পথে পা বাড়াবো না, সেটা প্রতিজ্ঞা করব। আর কেঁদো না, এশার নামাজ না পড়লে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ভাই তুই যা, আমি নামাজ পড়ে ঘুমাবো আর কোনোদিন এমন অনৈতিক কাজে জড়াবো না। জানি না আল্লাহ মাফ করবে কিনা। গল্প শেষে একটা মেসেজ দিতে চাই, বিবাহ বহির্ভূত সমস্ত সম্পর্কই হারাম। আল্লাহতালা জিনার শাস্তি পৃথিবীতে কার্যকর করার বিধান দিয়েছেন। জেনা করলে আপনার সংসারেও শান্তি থাকবে না, এতে করে একটা পরিবার না দুইটা পরিবার ক্ষতি হয়। তাই বলছি, বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে নিজের সংসারের সর্বনাশ ডেকে আনবেন না।